সাবব্যান্ড কোটিং। তো এই সাবব্যান্ড কোটিং প্রসেসটা একটু বড়, তো আমি একটু সময় লাগবে হয়তো। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি শুরু করতেছি। জি ম্যাম, ঠিক আছে। তো প্রথমে আসি আমরা যে আমাদের অ্যাকচুয়ালি সাবব্যান্ড কোডিং জিনিসটা কি। তো সাবব্যান্ড কোডিং জিনিসটা হচ্ছে এক ধরনের একটা ইমেজিং টেকনিক, যেটা হচ্ছে মাল্টি রেজুলেশন অ্যানালাইসিসের সাথে যুক্ত আছে। তো এখন এই মাল্টি রেজুলেশন অ্যানালাইসিস জিনিসটা কি। তো এই মাল্টি রেজুলেশন অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে ইমেজকে বা যে কোনো একটা সিগন্যাল বা যে কোনো একটা ইমেজকে একই রেজুলেশন ছাড়া আরো বিভিন্ন রেজুলেশনে অ্যানালাইজ করা হবে। তো এতে লাভটা কি হয় যে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট রেজুলেশনে যদি আমরা একটা ইমেজকে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের কিছু কিছু ফিচার ওই ওই রেজুলেশনে বাদ যেতে পারে। তো এই যাতে একটা রেজুলেশনের কারণে ওই ফিচার গুলা বাদ না যায়, সেজন্য আমরা হচ্ছে আরো অন্যান্য রেজুলেশনে এই একই ইমেজকে আবার অ্যানালাইসিস করব, তাহলে হচ্ছে আমাদের একটা ভালো অ্যানালাইসিস হবে। তো আমাদের এই সাবব্যান্ড কোডিং এর যে মেইন প্রসিডিউরটা হচ্ছে প্রথমে একটা ইমেজকে আমরা ছোট ছোট ব্যান্ড লিমিটেড কিছু কম্পোনেন্টে ভাগাভাগি করে নিব। এই ব্যান্ড লিমিটেড যে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করতেছি, এগুলাকে বলা হইতেছে সাবব্যান্ড। তো এই সাবব্যান্ড জিনিসটা সম্পর্কে আমরা একটু পরে আরো ডিটেলস দেখব। তো প্রথমে আমরা একটা সাবব্যান্ডে একটা ইমেজকে কিছু সাবব্যান্ডে ভাগ করে নিলাম। তারপরে এই সাবব্যান্ড গুলাকে আবার হচ্ছে আমরা একসাথে রিকনস্ট্রাক্ট করব। রিকনস্ট্রাক্ট করলে আবার অরিজিনাল ইমেজটাই মানে আবার রিকনস্ট্রাক্ট হবে। তো এখন এই যে আমরা ডিকম্পোজ করতেছি আবার হচ্ছে রিকনস্ট্রাক্ট করতেছি, এই ডিকম্পোজিশন আর রিকনস্ট্রাকশন এই প্রসেসটা হচ্ছে ডিজিটাল ফিল্টারের মাধ্যমে করা হয়। তো এখন যেহেতু আমাদের এখানে ডিজিটাল ফিল্টার ইউজ করতে হইতেছে, তো সাবব্যান্ড কোডিং এর যে মেইন আলোচনা সেটা যাওয়ার আগে আমাদের হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এবং ডিজিটাল সিগন্যাল ফিল্টারিং এই বিষয়গুলো সম্পর্কে একটা ছোট একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আমাদের পরের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে প্রথমে একটা সিগন্যাল দেওয়া আছে, সিগন্যালের ভিতরে এটা জাস্ট হচ্ছে আমাদের একটা রেফারেন্স সিগন্যাল দেওয়া হয়েছে। তো এই রেফারেন্স সিগন্যালটার ভিতরে আমরা দেখতে পারতেছি যে এই যে -3, -2, -1 এখানে বিভিন্ন ধরনের মান দেয়া আছে। তো এটা হচ্ছে একটা রেফারেন্স সিগন্যাল। এখন এই সিগন্যালটার উপরে আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালাবো, যে সিগন্যাল অ্যাকচুয়ালি ফিল্টারিং এর মাধ্যমে কিরকম ভাবে কি গঠিত হয়। তো প্রথমে আমরা হচ্ছে এই যে এইখান থেকে আমরা যদি এইটা দেখি, এই অপারেশনটা আগে ছিল এরকম জাস্ট একটা সিগন্যাল, এটার উপরে আমরা এই ধরনের যদি কোনো একটা ফাংশন অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা হচ্ছে একটা সাইন রিভার্সাল হচ্ছে, মানে প্রথম সিগন্যালটার একটা সাইন রিভার্সাল সিগন্যাল। তো সাইন রিভার্সাল সিগন্যাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে এই সিগন্যালটাকে আমরা হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিসের ভিত্তিতে রিভার্স করতেছি। এই যেমন আমরা যদি এখানে দেখি, উপরে যেটা ছিল সেটা নিচে চলে আসছে, আর নিচে যেটা ছিল সেটা উপরে চলে গেছে, এটাকে বলা হইতেছে সাইন রিভার্সাল সিগন্যাল। ওকে, তারপরে যদি আমরা দেখি যে এইখানে যদি আমরা আরেক ধরনের অপারেশন চালাই, যা মানে এখানে মাইনাসটা ছিল যেমন বাইরে, এখানে মাইনাসটা হচ্ছে ভিতরে, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড সিগন্যাল অ্যাবাউট ভার্টিক্যাল অ্যাক্সিস। মানে হচ্ছে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে এটাকে রিফ্লেক্ট করতেছি, জাস্ট হচ্ছে ডান দিকে যেগুলা ছিল সেগুলা বাম দিকে চলে আসছে, আর বাম দিকে যেগুলা ছিল সেগুলা ডান দিকে চলে গেছে। এটা হচ্ছে একটা। তো এরপরে যদি আমরা এটা দেখি যে আমাদের যদি এইরকম কোনো ধরনের অপারেশন চালানো হয়, তাহলে এইটাকে বলা হচ্ছে অর্ডার রিভার্স ভার্সন অফ H1 সিগন্যাল, মানে এই সিগন্যালটার অর্ডার রিভার্স ভার্সন। তো এটাকে অনেক সময় আমরা টাইম রিভার্সাল সিগন্যালও বলতে পারি, তবে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের অপারেশন করতাম, তাহলে এটাকে টাইম রিভার্সাল সিগন্যাল বলা হতো। তো এখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, যেমন এইখানে দেখি 3 এর জায়গায় আমাদের আসতে হচ্ছে এই যে 0-র কাছাকাছি মান। তো এই জিনিসটা আমরা 0-তে নিয়ে যাচ্ছি, 0-র জায়গায় যাচ্ছে এই মানটা, তারপরে এইটা এইখানে আসতেছে, তারপরে এটা এইখানে আসতেছে, তারপরে এটা এইখানে আসতেছে, জাস্ট হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আমরা যদি দেখি এই সিগন্যালটাকে বলা হচ্ছে H1 এর মডুলেটেড সিগন্যাল বা মডুলেটেড ভার্সন এটাকে বলা হয়। তো এটার ক্ষেত্রে যে -1n এরকম থাকবে। তো এইটা অ্যাকচুয়ালি কি, মডুলেটেড ভার্সন বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয় যে আমাদের অড নাম্বার যে পজিশন গুলো আছে, যেমন হচ্ছে যে 1 অথবা 3, এই অড নাম্বারের পজিশন গুলার এখানে হচ্ছে রিভার্স হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে দেখি 1 এর ভ্যালুটা হচ্ছে এইটা, আমাদের এই 1 এর এখানের ভ্যালুটা উল্টায় গেছে, আবার এখানে 3 এর ভ্যালুটা হচ্ছে এটা, এই 3 এর ভ্যালুটা নিচে ছিল, 3 এর ভ্যালুটা এখন উপরে চলে গেছে, আর বাকি দুইটা যেগুলো হচ্ছে ইভেন নাম্বার পজিশনে ছিল সেগুলা এখানে যার যার মতন ঠিক আছে। আর লাস্টে আমরা আরেক ধরনের ফিল্টারের মাধ্যমে একটা অপারেশন করতে পারি, এটাকে বলা হচ্ছে অর্ডার রিভার্স ভার্সন, আবার একই সাথে মডুলেটেড। অর্ডার রিভার্স যেমন এইখানে দেখছিলাম কি যে আমাদের লাস্টেরটা সবার প্রথমে যাচ্ছে, এখানেও দেখি আমরা যে লাস্টেরটা সবার প্রথমে যাচ্ছে, এবং একই সাথে মডুলেশন করা হয়েছে, তার মানে হচ্ছে 1 নাম্বার পজিশন এবং 3 নাম্বার পজিশন এই দুটো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মানে রিফ্লেক্ট করা হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই একটু বুঝতে পারছি? মানে এই জিনিসগুলো একটু পরে আর কি বুঝতে গেলে দরকার পড়বে। বুঝছি। ওকে,
তো এরপরে এখন যেহেতু আমরা এগুলো বুঝতে পারলাম, তাহলে আমরা এখন এই সাব ব্যান্ড কোডিং এন্ড ডিটেলস এর দিকে যাই। এখন সাব ব্যান্ড কোডিং এর ডিটেলস এর ক্ষেত্রে এইখানে একটা ফিগার দেখানো হয়েছে, এটা বইয়েও আছে, যে এ টু ব্যান্ড সাব ব্যান্ড কোডিং এন্ড ডিকোডিং সিস্টেম। এই যে এই জিনিসটা হচ্ছে একটা টু ব্যান্ড সাব ব্যান্ড কোডিং এন্ড ডিকোডিং সিস্টেম। এখন এইখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে সেটা আগে একটু বলে নেই। তো ফার্স্টে হচ্ছে আমাদের এইখানে একটা সিগন্যাল ইনপুট দেওয়া হচ্ছে, আর এই যে H0n এবং H1n এগুলাকে বলা হচ্ছে ফিল্টার। তো এইখানে আমরা যে ফিল্টার গুলার কি ইউজ করা হয়েছে এগুলার ভিতরে এইটাকে বলা হবে হচ্ছে লো পাস ফিল্টার, এটাকে বলা হবে হচ্ছে হাই পাস ফিল্টার। তো লো পাস ফিল্টারের কাজ করবে কি, লো পাস ফিল্টারের কাজটা হচ্ছে যেই সিগন্যালটা ইনপুট দেওয়া হচ্ছে ওখান থেকে যেই সিগন্যালটা ইনপুট দেওয়া হচ্ছে সেই সিগন্যালটা শুধুমাত্র লো রেজুলেশন গুলো এখান দিয়ে পাস হবে, আর এই সিগন্যালের হাই রেজুলেশন গুলো এই সিগন্যাল দিয়ে পাস হবে। তো আর এইটাকে বলা হচ্ছে ডাউন স্যাম্পলিং, মানে আমরা একটা সিগন্যালকে জাস্ট হচ্ছে এই যে দুইটা ভাগে ভাগ করলাম, সেই জন্য ওইটাকে আর কি ডাউন স্যাম্পলিং এই চিহ্নটা দ্বারা বোঝানো হয়। আর এই সাইডেও এইটাকেও বলা হইতেছে দুইটা ফিল্টার, এটাও একটা ফিল্টার, এটাও একটা ফিল্টার, এটা হচ্ছে লো পাস ফিল্টারের জন্য, এটাও হাই পাস ফিল্টারের জন্য, এটা আমরা একটু পরে আলোচনা করব। আর নিচে যে চিত্রটা দেখতে পারতেছি এই চিত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে H0 আর H1 এই দুইটা ফিল্টারের জন্য আইডিয়ালাইজ ট্রান্সফরমেশন ক্যারেক্টারিস্টিক্স, মানে এইগুলার জাস্ট ব্যান্ডউইথটা কিরকম হয় সেটার জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে লো ব্যান্ডটা এইভাবে যাবে, হাই ব্যান্ডটা এখানে যাবে। মানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল সিগন্যালটা যদি হয় 0 থেকে পাই, তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, সেজন্য π/2 তে যায় দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এটা। তো এখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি আমাদের এইটা হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু বিস্তারিত ভাবে জিনিসটা দেখবো যে অ্যাকচুয়ালি সাব ব্যান্ড কোডিং জিনিসটা অ্যাকচুয়ালি হয় কিভাবে। তো আমাদের এই স্ট্রাকচারটা, তখন এই স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালো করে দেখি, তো এখানে দেখা যাবে হচ্ছে দ্য সিস্টেম ইজ কম্পোজড অফ টু ফিল্টার ব্যাংকস, মানে এই যে একটা এই সাইডে এইগুলাকে বলা হইতেছে সবগুলা মিলে একটা ফিল্টার ব্যাংক, এবং এইগুলা সবগুলাকে মিলা হইতেছে আরেকটা ফিল্টার ব্যাংক। তো প্রত্যেকটার ভিতরে দুইটা করে এফআইআর ফিল্টার আছে। এই যেমন এটা একটা এফআইআর ফিল্টার, এটা হচ্ছে একটা এফআইআর ফিল্টার, মানে এটা হচ্ছে লো পাস ফিল্টার, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। ওকে, তো এরপরে যদি আমরা দেখি যে এইখানে অ্যানালাইসিস ফিল্টার ব্যাংক যেটা আছে এটার ভিতরে H0n আর H1n এই দুইটা ফিল্টার আছে, যেটা হচ্ছে আমাদের এই সিগন্যালটাকে দুইটা আউটপুট মানে দুইটা ভাগে ভাগ করতেছে। এইখানে একটা সিগন্যালকে ভাগ করে দিল আর এইখানে আরেকটা সিগন্যালকে ভাগ করে দিল। তো এইটার আউটপুটটা আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হইতেছে FLP অফ n, আর এইটার যে আউটপুটটা পাচ্ছি এই ফিল্টার থেকে সেটাকে বলা হইতেছে FHP অফ n। আচ্ছা, এতটুকু বোঝা গেছে কি? হ্যালো, ওকে, তাহলে আমরা এখন হ্যাঁ, তো এখন এইটুকের ভিতরে এই যে H0n ইজ এ লো পাস ফিল্টার, যেটার আউটপুট যেটা পাচ্ছি সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অফ f অফ n, মানে এই সিগন্যালটার যে এই আউটপুটটা পাচ্ছে এই ফিল্টারটা থেকে এই আউটপুটটাকে নাম দেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেশন। আর এইটার যে আউটপুটটা সেটাকে বলা হইতেছে হাই ফ্রিকোয়েন্সি অর ডিটেল পার্ট অফ f অফ n, মানে এইটার যে হাই ফ্রিকোয়েন্সি গুলো সেগুলো এখান দিয়ে পাস হচ্ছে, সেই জন্য এটার আউটপুটটাকে বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অথবা ডিটেল পার্ট। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে এতটুকু গেল অ্যানালাইসিস ফিল্টার ব্যাংকের কাজ। আর এখন হচ্ছে সিনথেসিস ফিল্টার ব্যাংক। সিনথেসিস ফিল্টার ব্যাংকে আমাদের দুইটা ফিল্টার আছে, একটা হচ্ছে G0 অফ n আর একটা হচ্ছে G1 অফ n। তো এই জিনিসগুলা কি হয়, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি করে, এই যে আউটপুট দুইটা গেল এই আউটপুট দুইটা এই ফিল্টারের ভিতর দিয়ে যায় আবার পাস হয়, পাস হওয়ার পরে দুইটাকে একটা হচ্ছে অ্যাডারের মাধ্যমে আমরা যুক্ত করে দেই। তো যুক্ত করলে আবার একটা ফাইনাল আউটপুট পাবো, সেটা হচ্ছে f ক্যাপ অফ n। তো এই আলটিমেটলি আমরা ইনপুট দিছিলাম এইটা, এই ফিল্টার দিয়ে লো পাস রেজুলেশন গুলা গেল বা লো ফ্রিকোয়েন্সি গুলা গেল, এটার ভিতর দিয়ে হাই ফ্রিকোয়েন্সি গুলা গেল, তারপরে আবার এই ফিল্টারের মাধ্যমে পাস হয়ে তারপরে একটা অ্যাডারের মাধ্যমে যুক্ত হয়ে আবার একটা এফ ক্যাপ অফ এন এটা আউটপুট পেয়েছি। তো আলটিমেটলি আমরা যেই সিগন্যালটা ইনপুট দিছিলাম সেই সিগন্যালটাই আমরা আউটপুটে পাচ্ছি। তো এখন এই সাব ব্যান্ড কোডিং এর অ্যাকচুয়ালি মেইন গোলটাই হচ্ছে এইটা, যে আমাদের এই ফিল্টার গুলো অ্যাপ্লাই করে আমরা যেটা আমরা ইনপুট দিছিলাম সেইটাই যেন আমরা আবার আউটপুটে পাই, মানে আমাদের এফ অফ এন যা ছিল এই ফিল্টার গুলো অ্যাপ্লাই করার পরে যেহেতু যাতে আমাদের এফ প্রাইম বা এফ ক্যাপ অফ এন একই হয়। তো যদি আমাদের ইনপুট এবং আউটপুট একই হয় সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আর যদি আমাদের ইনপুট আর আউটপুটটা একই হয় তাহলে এই ধরনের যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হইতেছে যে এই সিস্টেমটা এমপ্লয় করছে পারফেক্ট রিকনস্ট্রাকশন ফিল্টার, মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে মানে পারফেক্ট রিকনস্ট্রাকশন ফিল্টার অ্যাপ্লাই হইছে যদি আমাদের এফ অফ এন আর এফ ক্যাপ অফ এন সেম হয়। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে এই পারফেক্ট রিকনস্ট্রাকশন ফিল্টার এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম করা যায়। So for perfect reconstruction, the impulse responses of the synthesis and analysis filters must be related in one of the following two ways. মানে জিনিস
একটা হচ্ছে যে পারফেক্ট রিকনস্ট্রাকশনের জন্য আমাদের দুই ধরনের ওয়ে আছে। এই দুই ধরনের ওয়ে ফলো করলে আমরা বলবো যে এই ফিল্টারগুলো পারফেক্ট রিকনস্ট্রাকশন অ্যানালাইসিস ফর্ম করছে। তো এইগুলো হচ্ছে কি আমাদের জি নট এন কে এই প্রসেসটা মেনটেন করতে হবে অথবা হচ্ছে এই প্রসেসটা মেনটেন করতে হবে। যদি আমাদের এই দুইটা ল এর মধ্যে যে কোনো একটা ল আমাদের এই সিস্টেমের ভিতরে অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করে, তাহলে আমরা বলবো যে এই সিস্টেমটা হচ্ছে এক ধরনের রিকনস্ট্রাকশন ফিল্টার। এখন এইখানে যে অ্যাপ্লিকেশন গুলো করা হয়েছে, এই অ্যাপ্লিকেশন গুলো আমরা একটু আগে যে ফিল্টার অ্যানালাইসিস করলাম যে একটা এক্সাম্পল দিয়ে, ওইখানে দেখে আসছি যে মডুলেশন কোনটা হচ্ছে, তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন ফিল্টার এই রিভার্স কোনটা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে আর কি। তো এই ইকুয়েশন গুলোর জন্য আমাদের ওই অ্যানালাইসিসটা দরকার ছিল। তো এখন আমরা এই দুইটা ইকুয়েশন নিয়ে একটু আলোচনা করব। তো এতটুকু তো বোঝা গেছে যে এই দুইটা ইকুয়েশন যদি আমাদের যে কোনো একটা যদি ফলো করে, তাহলে আমরা ওই সিস্টেমটাকে বলবো যে ওই সিস্টেমটা পারফেক্ট রিকনস্ট্রাকশন অ্যাপ্লাই করছে। তো এখন আমরা এই দুইটা ইকুয়েশন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো এই দুইটা ইকুয়েশনের ভিতরে আমরা দেখি যে জি নট এইচ ওয়ান আর জি ওয়ান এর সম্পর্ক আছে এইচ নট এর। ঠিক আছে, যদি আমরা একটু ফিগারটায় ব্যাক যাই, এই যে এইচ নট এর সাথে সম্পর্ক আছে হচ্ছে জি ওয়ান এর, আর জি নট এর সাথে সম্পর্ক আছে এইচ ওয়ান এর। তো দুইটার ভিতরে এক ধরনের ক্রস সম্পর্ক দেখা যাচ্ছে। তো এটাই আমাদের এখানে বলা হয় যে এই এইচ নট এইচ ওয়ান জি নট জি ওয়ান এইগুলাকে বলা হচ্ছে ক্রস মডুলেটেড। মানে এই যে এখানে মডুলেশন ফাংশনটা অ্যাপ্লাই করা হয়েছে আর এইগুলোর সাথে ক্রস সম্পর্ক, সেই জন্য এটাকে ক্রস মডুলেটেড বলা হইতেছে। ওকে, তো এইখানে আরেকটা কথা আসতে পারে যে দে ক্যান অলসো বি শোন টু স্যাটিসফাই দ্য ফলোইং বাই অর্থোগোনালিটি কন্ডিশন। মানে যদি আমাদের এই কন্ডিশনটা এই ইকুয়েশন গুলা স্যাটিসফাই করে, তাহলে ওইটাকে বলা হচ্ছে বাই অর্থোগোনালিটি কন্ডিশন। এই বাই অর্থোগোনালিটি কন্ডিশনটা আমাদের বইয়ে পরবর্তী টপিকস আছে, সেইখানে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এইখানে আপাতত জাস্ট এটার একটা জাস্ট বলা হয়েছে। এখানে যদি আমাদের এরকম এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে এটাকে আমরা বাই অর্থোগোনালিটি কন্ডিশন বলতেছি। তো এইটার ভিতরে এই যে এই পার্টটুকু শুধু মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, এতটুকুকে বলা হইতেছে যে ইনার প্রোডাক্ট অফ এইটা আর এইটা, মানে এই ফিল্টারটা আর এই ফিল্টারটার গুণফল জাস্ট হচ্ছে এতটুকু, এটাই বোঝানো হয়েছে। আর এইখানে এই ইকুয়েশনটার ভিতরে যদি আমাদের আই এবং জে ইকুয়াল না হয়, তাহলে এতটুকের মান হবে হচ্ছে শূন্য, আর যদি আই এবং জে ইকুয়ালস টু হয়, তাহলে হচ্ছে এই পুরাটার মান হবে অ্যাকচুয়ালি ডেল এন, মানে হচ্ছে একটা ইম্পালস ফাংশন পাবো। ওকে, তো মাঝে মধ্যে আমাদের দেখা যায় যে এই ফিল্টার গুলা বাই অর্থোগোনালিটি কন্ডিশনের থেকেও আরেকটু আপডেটেড ফিল্টার অ্যাপ্লাই করতে হয়। সেই সময় এই আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। এইটাকে বলা হইতেছে অর্থোনর্মালিটি কন্ডিশন। এটা হচ্ছে আমাদের বইয়ে পরবর্তীতে টপিকস আছে, এখানে জাস্ট হচ্ছে আমাদের বইয়ে ইকুয়েশনটা এই টপিকের ভিতরে দেখানো হয়েছে যে মাঝে মধ্যে আমাদের সাববেন্ড কোডিং এর জন্য আমাদের ওই বাই অর্থোগোনালিটি কন্ডিশন ছাড়াও অর্থোনর্মালিটি কন্ডিশনের এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হইতে পারে। এখন এই ইকুয়েশনের ভিতরে এখানে তো দেখতে পারতেছি এখানে আসলে তেমন বুঝার মতন কিছু নাই, জাস্ট ইকুয়েশন দুইটা যে এইগুলা স্যাটিসফাই করলে সেটাকে আমরা হচ্ছে অর্থনর্মাল ইকুয়েশন বলতে পারবো। ওকে, তো তাহলে আমাদের এইখানে অ্যাকচুয়ালি মেইন জিনিসটা হচ্ছে যে একটা অর্থনর্মাল ফিল্টার ব্যাংক, মানে ওই যে আমরা ফিল্টার ব্যাংক দেখছিলাম, এই অর্থনর্মাল ফিল্টার ব্যাংক থেকে আমরা হচ্ছে আরো বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। মানে জাস্ট হচ্ছে আমাদের এই ইকুয়েশন গুলা থেকে যদি আমাদের এই ইকুয়েশনটা জানা থাকে, তাহলে এই মানে যদি আমাদের সরি জি নট এর মানটা জানা থাকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এইচ ওয়ান এন এর মানটা অটোমেটিক্যালি এই ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারতেছি। আবার জি ওয়ান এন এর মান যদি জানা থাকে, তাহলে সেইখান থেকে আমরা হচ্ছে এইচ নট এন এর মানটা নির্ণয় করতে পারতেছি। তো আমাদের যে কোনো একটা রেসপন্স সিগন্যাল সিঙ্গেল ফিল্টারকে আমাদের হচ্ছে জানা লাগবে। মানে এইগুলা থেকে যে কোনো একটার মান যদি আমরা জানি, তাহলে সেখান থেকে পরবর্তীতে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা আরো ফিল্টার করতে পারবো। তো যেই ফিল্টারটা আমরা জানতেছি সেইটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। এই প্রোটোটাইপ থেকে পরবর্তীতে আমরা হচ্ছে আরো ফিল্টার ব্যাংকের জন্য প্রয়োজনীয় যে ফিল্টারগুলো সেগুলা আর কি ইমপ্লাই করতে পারতেছি। ওকে, তো এখন মোটামুটি আমাদের কন্ডিশন এই সাবব্যান্ড কোডিং এর মূল জিনিসটা স্ট্রাকচারটা শেষ। এখন লাস্ট আমরা যদি একটা ফিগার দেখি, এইখানে বলা হয়েছে যে একটা 2 ডাইমেনশনাল 4 ব্যান্ড ফিল্টার ব্যাংক। এর আগে আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম ওটা ছিল 2 ব্যান্ডের, আর এখন আমরা একটা দেখতেছি 4 ব্যান্ড ফিল্টার যেটার ভিতরে সাবব্যান্ড ইমেজ কোডিং করা হয়েছে। আলটিমেটলি এই জিনিসটা আসলে কিছুই না, একটা সিগন্যাল আমরা ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে লো পাস ফিল্টার, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। তো এই লো পাস ফিল্টারের পরে আমাদের এখান থেকে একটা আউটপুট যাচ্ছে, আউটপুট যাওয়ার পরে এইখান থেকে আবার আরেকটা সাবব্যান্ড কোডিং এর অ্যাপ্লিকেশন করা হয়েছে, এখানে আরেকটা লো পাস ফিল্টার আরেকটা হাই পাস ফিল্টার। এই লো পাস ফিল্টারের ভিতরে আমরা একটা হচ্ছে হাই পাস দিচ্ছি আর একটা লো পাস দিচ্ছি,
তারপর এখান থেকে একটা আউটপুট পাচ্ছি, এখান থেকে আউটপুট পাচ্ছি। আবার এখানেও একই একটা হাই পাস ফিল্টার দিছি, হাই পাস ফিল্টার থেকে আমাদের আবার হচ্ছে আবার অ্যাপ্লাই করা হয়েছে সাব ব্যান্ড কোডিং, এখানে আবার একটা লো পাস ফিল্টার, এখানে আবার একটা হাই পাস ফিল্টার, এখান থেকে আবার একটা আউটপুট পাইছি, এখান থেকে আবার একটা আউটপুট পাইছি। তো এইখানে অ্যাকচুয়ালি যে এই আউটপুট গুলাকে কি কি নাম দেয়, আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই নামগুলো হচ্ছে এখানে বলা হয়েছে ফার্স্টের যেটা, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, এরপরেরটা বলা হইতেছে ভার্টিক্যাল ডিটেল, এরপরেরটাকে বলা হচ্ছে হরাইজন্টাল ডিটেল, আর এরপরেরটাকে বলা হইতেছে ডায়াগোনাল ডিটেল। তো এইগুলো হচ্ছে এটার নাম। ওকে, তো পরবর্তীতে আবার এইখান থেকে যে আউটপুটটা পেলাম, এইটার ভিতরে আমরা চাইলে আবার এরকম দুইটা ফিল্টার এখানে আবার অ্যাপ্লাই করতে পারতাম, সেখান থেকে আরো আমরা নতুন করে সাব এনকোডিং করতে পারতাম। তো এইভাবে আলটিমেটলি আরো আমরা যদি চাই তাহলে করতে পারি। তো লাস্টে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা যে চারটা আউটপুট দেখলাম, ওই চারটা আউটপুটের মানে অ্যাকচুয়ালি আউটপুটটা কিরকম হয় যদি আমাদের এইরকম একটা ছবির উপর ওই যে সাব এনকোডিং করা হয়, তাহলে আমাদের এই যে অ্যাপ্রক্সিমেশন পার্টটা, মানে যদি আমরা একটু ব্যাকে যাই, এইখানে আমরা এইভাবে আসলে লো পাস ফিল্টারের উপর আবার লো পাস ফিল্টার অ্যাপ্লাই করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তো এই অ্যাপ্রক্সিমেশন পার্টটা দেখতে হবে হচ্ছে এরকম, হরাইজন্টাল ডিটেলটা এরকম লাগবে, ভার্টিক্যাল ডিটেলটা এরকম হবে, আর ডায়াগোনাল ডিটেলটা এরকম হবে। ওকে, তো আজকে মোটামুটি সাব এনকোডিং এটাই আলোচনা করার ছিল। তো এরপরে যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো কিছু না বুঝে থাকি, তাহলে একটু জিজ্ঞাসা করলে আমি হয়তো বলতে পারবো। থ্যাংক ইউ দীপ ফর ইউর প্রেজেন্টেশন। সো তোমার ফ্রেন্ডদেরকে আস্ক করো কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি আরেকটু তাহলে বলে নিই। আচ্ছা, তো অ্যাকচুয়ালি মেইনলি জিনিসটা হচ্ছে সাব এনকোডিং অ্যাকচুয়ালি করার অর্থটা কি, সাব এনকোডিং অ্যাকচুয়ালি করা হয় কেন, সেটা হচ্ছে যে আমাদের যদি একটা ইমেজকে আমরা অনেকগুলা ইমেজ যদি আমরা প্রসেসিং করি, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক ডাটা লাগতেছে দেওয়ার জন্য। তো ডাটা লাগতেছে কেন, ডাটার ভিতরে যদি আমরা একটা পরিপূর্ণ একটা ইমেজ ফাইল যদি আমরা স্টোর করি, তাহলে দেখা যাবে যে অনেক সময় আমাদের এমন কিছু ডাটা এখানে স্টোর করতে হইতেছে যেগুলো আমাদের দরকার নাই। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের তো আর স্টোর করার দরকার পড়তেছে না। তো সাব এনকোডিং অ্যাপ্লাই করলে যেটা হয় যে আমরা লো পাস ফিল্টারের ভিতরে আলাদা করে পাস করতেছি, হাই পাস ফিল্টারের ভিতরে আলাদা করে পাস করতেছি। তো আমাদের যখন যেটা দরকার আমরা শুধু সেই ফিল্টারের আউটপুটটুকু আমরা সেভ করব, আর বাকি যেটা দরকার না সেটা আমাদের সেভ করার কোনো দরকার নেই। বুঝে গেছে মানে মেইন কারণটা?